আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সদিস থেকে। আজ কথা বলবো দুর্নীতির বিষয়ে। আপনারা জানেন গত কিছুদিন ধরে দুর্নীতি প্রসঙ্গে ব্যাপক আলোচনা উঠেছে, বিশেষ করে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলটি নিয়ে প্রশ্ন উঠেছে। 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়। আন্দোলনটি শুরু হয়েছিল কোটার আন্দোলন, ছাত্রছাত্রীদের মধ্য থেকে, কিন্তু পরে এটি একটি বড় বার্তা নিয়ে সামনে আসে যে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই সবাই, এবং সেই জন্য দুর্নীতির অবসান হতে হবে দেশ থেকে। এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা অন্যতম অভিযোগ ছিল যে এই সরকার ব্যাপক হারে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। কিন্তু ইউনূস সাহেব নোবেলজয়ী যখন সরকারটি গঠন করলেন, অন্তর্বর্তী সরকার, তিনি সমাজের বিভিন্ন শ্রেণী পেশা থেকে বলা হয় যে তথাকথিত সুশীল ভালো মানুষদের নিয়ে এসেছিলেন। কিন্তু তাদের আমলে যখন দুর্নীতি বাড়ার প্রশ্ন ওঠে তখন এ নিয়ে কথা বলতেই হয়। এমনকি যে নীতিবাগীশ উপদেষ্টারা, তারা নিজেদের চিকিৎসার নামে প্রায় কোটি টাকা এক একজন তুলে নিয়ে গেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। সেই নিয়ে তো কালকেই কথা বলেছি, আজ কথা বলবো দুর্নীতি প্রসঙ্গে। ধীরে ধীরে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনামলে সংঘটিত বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি নিয়ে তার একসময়ের যারা ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তারাই এখন প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন, এবং বিষয়টি এবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। রোববার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনার উপর অংশ নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের সময়কালে সংঘটিত সম্ভাব্য দুর্নীতির তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন দুর্নীতি বেড়েছে এবং সেই জন্য তদন্ত হতে হবে। তিনি বলেছেন এই 1.5 বছরে যমুনার অভ্যন্তরে, অর্থাৎ যমুনা ছিল অধ্যাপক ইউনূসের সরকারি বাসভবন, যমুনার অভ্যন্তরে যেমন দুর্নীতি হয়েছে তেমনি যমুনার কিনারেও হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান দুর্নীতি দমন কমিশনকে নির্দেশনা দিয়ে 18 মাসের কর্মকাণ্ড তদন্ত করা হোক, কোথায় কিভাবে এবং কারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল সেটা জনগণের সামনে তুলে ধরা হোক। এর আগে অন্তর্বর্তী সরকারের অন্যতম সহযোগী ডক্টর ইফতেখারুজ্জামানের প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক জনাব ইফতেখারুজ্জামান দুর্নীতির সমৃদ্ধির চিত্র তুলে ধরেছেন। টিএবির সর্বশেষ জরিপ অনুযায়ী 2025 সালে জাতীয় পর্যায়ে ঘুষের পরিমাণ ছিল 12,633 কোটি টাকারও বেশি, যা 2023 সালের তুলনায় 16% বেশি। অর্থাৎ যে সময়ে সুশাসন এবং সংস্কারের সবচেয়ে বেশি কথা বলা হয়েছিল, যে সময়ে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল সরকারের লোকজন, সরকার প্রধান এবং তার উপদেষ্টারা, সেই সময়ে দুর্নীতি 16 ভাগ বেড়েছে। আপনাদের মনে করিয়ে দেই যে ডক্টর ইফতেখারুজ্জামান কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের একজন অংশীদার ছিলেন, কারণ তিনি ছিলেন সরকারের দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য। টিএবি দীর্ঘদিন ধরেই বলে আসছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান উদ্বেগজনক। কিন্তু এবার যে বাস্তবতা সামনে এসেছে তা আরও তাৎপর্যপূর্ণ। তথাকথিত সৎ এবং সংস্কারমুখী শাসনের সময় যদি দুর্নীতি বাড়তে থাকে তাহলে সমস্যাটি কেবল ব্যক্তি বা সরকারের নয়, এটি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার গভীরে প্রতীত একটি সংকট। প্রশ্ন হলো দুর্নীতি কেন বাড়ে? প্রথম কারণ, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সমাজের নৈতিক অবস্থান খুবই দুর্বল। মুখে দুর্নীতির বিরোধিতা করা হলেও বাস্তবে অবৈধ সম্পদের মালিকদের সামাজিক মর্যাদা কমেনি, বরং অনেক ক্ষেত্রে তা বেড়েছে। এবং মুখে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়েছেন, সেটা অন্তর্বর্তী সরকারের আমলে দেখা গেছে। তাদের জীবন আচরণ দিয়েও প্রমাণ পাওয়া গেছে। এবং সংসদে বিএনপির একজন সংসদ সদস্য বলেছেনও, যারা একসময় রিকশায় চড়ত তারা এখন প্রাডো গাড়ি, পাজেরো গাড়ি চড়ে। একসময় সততা ছিল গর্বের বিষয়, আর আজ অনেক ক্ষেত্রে অসৎ উপায়ে সম্পদ অর্জনই সফলতার মানদণ্ড হয়ে গেছে। এমনকি পরিবার, সমাজের চাপও অনেক মানুষকে বৈধ অবৈধ উপায়ে বেশি উপার্জনের দিকে নিয়ে যেতে বাধ্য করে। অন্যদিকে অস্বাভাবিক সম্পদ এবং বিলাসিতা প্রকাশ ও প্রদর্শনের বিরুদ্ধে রাষ্ট্রের কার্যকর অবস্থান খুব একটা দেখা যায় না। এই দরিদ্র দেশে, যেখানে অনেক মানুষ না খেয়ে থাকে, দারিদ্র সীমার নিচে বাস করছে প্রায় 4 কোটি মানুষ, সেই দেশে যখন অতি বিলাসিতা কেউ কেউ প্রদর্শন করে
তাদের ব্যাপারে রাষ্ট্র কিন্তু নীরব থাকে। ফলে সমাজে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে সম্পদের উৎস নয়, সম্পদের পরিমাণটাই মুখ্য। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো বৈষম্য। আত্মীয় স্বজন, প্রতিবেশী কিংবা সহকর্মীর সঙ্গে প্রতিনিয়ত সামাজিক এবং অর্থনৈতিক প্রতিযোগিতার মধ্যে মানুষ নিজেকে টিকিয়ে রাখতে চায়। যখন বৈষম্য বাড়ে তখন অনেকের কাছে দুর্নীতি দ্রুত এগিয়ে যাওয়ার একটি সহজ পথ হিসেবে প্রতীয়মান হয়। অথচ বৈষম্য ও দুর্নীতির পারস্পরিক সম্পর্ক নিয়ে আমাদের সমাজে খুবই কম আলোচনা হয়। বৈষম্য বাড়ার আরেকটি বড় কারণ হলো যে খুব অল্প কিছু মানুষের হাতে সম্পদ কুক্ষিগত হয়ে যাওয়া। বাংলাদেশের 90% মানুষের হাতে দেশের 90% সম্পদ, আর 1% মানুষের হাতে 90% সম্পদ কুক্ষিগত হয়ে যাচ্ছে, বাকিরা বঞ্চিত থাকছে। বিগত আওয়ামী লীগ আমলে আমরা উন্নয়নের সাথে বৈষম্য এবং দুর্নীতির প্রসঙ্গ নিয়ে কথা বলতে দেখেছি। তারা বলেছিলেন এটা অবশ্যম্ভাবী। সেই যুক্তি আজ আর তেমন উচ্চারিত না হলেও বাস্তবতা হলো উন্নয়ন কখনো দুর্নীতির সমার্থক হতে পারে না। উন্নয়ন এবং দুর্নীতি পাশাপাশি চলতে পারে, আবার এমনও হতে পারে যে উন্নয়নের নামে কেবল দুর্নীতি হয়। এই দুই বাস্তবতা এক নয়। অর্থাৎ উন্নয়ন হলে দুর্নীতি হবে, এটা যারা বলে তারা ভুল বলে। দুর্নীতি ছাড়াও উন্নয়ন করা সম্ভব, সেটা, এবং শুধু যদি দুর্নীতি হতে থাকে উন্নয়নের নামে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করে। সে কারণে দেখা যাচ্ছে অনেক উন্নয়ন মানুষের হৃদয়কে ছুঁয়ে যেতে পারেনি। দুর্নীতি মূলত উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি। এটি রাষ্ট্রের সম্পদ অপচয় করে, জনসেবার মান কমিয়ে দেয় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে। স্বাস্থ্য, শিক্ষা, বিচার কিংবা অন্যান্য মৌলিক সেবায় দুর্নীতির প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবন মানকে নিচের দিকে ঠেলে দেয়। দুর্নীতি যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন তা শুধু অপরাধ হিসেবে থাকে না, ধীরে ধীরে সামাজিক রীতিতে পরিণত হয়, যেটা বাংলাদেশে হয়েছে। তখন দুর্নীতিবিদরা ধরে নেয় যে শাস্তির ঝুঁকি কম এবং লাভ অনেক বেশি, ফলে তারা দুর্নীতি করতেই থাকে। আর যদি ক্ষমতার কেন্দ্র থেকে রাজনৈতিক প্রশ্রয় মেলে তাহলে তো দুর্নীতির বিস্তার রোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, যেটি আমরা বিগত আমলে দেখেছি যে ব্যাংক ডাকাতদের কিভাবে রাজনীতির কেন্দ্র থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ সত্য কিনা তা অবশ্যই নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হওয়া উচিত। তবে একটি বিষয় স্পষ্ট যে সরকারি ক্ষমতায় থাকুক, দুর্নীতির দায় থেকে তার অব্যাহতি নেই। একই সঙ্গে সমাজকেও এমন একটি নৈতিক অবস্থান গড়ে তুলতে হবে যেখানে দুর্নীতিকে কোনোভাবেই সাফল্যের প্রতীক হিসাবে দেখা হবে না, বরং দেখা হবে লজ্জা এবং ঘৃণার বিষয় হিসেবে। সেই সামাজিক সংস্কৃতি যদি গড়ে তুলতে আমরা না পারি, তাহলে দুর্নীতির এই দুষ্ট চক্র ভাঙা কোনোদিনই সম্ভব হবে না। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।